আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত কি করি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এসএস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। এখানে দেখো, আমার মেয়ের গানের মাস্টার এসে দুপুর 2টোর সময়। আমার মেয়ে তো হারমোনিয়ামটা খারাপ করে দিয়েছে, তার জন্য স্যার আজকে তাড়াতাড়ি এসছে। এই যে দেখো, এই রিডটা না ভেতরে ঢুকে গেছে। সব রিড সমান আছে, আর এই রিডটা মানে ভেতরে ঢুকে গেছে। তার জন্য সুরটা দেখো বেমানান আসছে। যেটা ধা হয় সেটাই হচ্ছে বড় বসে গেছে, সেটা ধা আর হয় না। সুর একদমই চেঞ্জ হয়ে গেছে। তো মাস্টার খুলে ঠিক করছে, কিন্তু মাস্টার বলে দিয়েছে যে ঠিক হবে না, পুরো ভেঙেই গেছে। ঠিক আছে, তো ওটা দোকানে গিয়ে সারিয়ে নিয়ে আসতে হবে। তার চেষ্টা সে করেছে। এবারে আমাদের তো খুবই খারাপ লাগছে, আমাদের অতটাও অবস্থা নয় যে এখন সারিয়ে নিয়ে আসবো। তো স্যারকে বললাম যে এখন সহসা কি হয়ে যায়, বলেছে এখন সহসা চলে যাবে, কিন্তু যে কোনো যে যার একটা সুর, সেই সুরটা চেঞ্জ হলে কি আর ভালো লাগবে? তার জন্য দেখি 1-2 মাস পরে সারিয়ে নিয়ে আসবো। এখন তো পয়সা কড়ি হাতে তেমন নেই। তারপরে স্যার চলে যাওয়ার পর ছাদ থেকে জামাকাপড় কুড়িয়ে নিয়ে এসে এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। হ্যাঁ, এর মাঝখানে আমি জ্বালন করাতে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করানো হয়নি। তারপরে আমি সন্ধ্যা দিতে বসে পড়েছি। এখন সন্ধ্যা দিতে এসে দেখি না বাতি শেষ হয়ে গেছে। এই বাতিগুলো পুরী থেকে নিয়ে এসেছিল আমার শ্বশুরমশাই। বাবা তো পূজারি, রান্না করতে যায়। তো উনি রান্না করতে যায় পুরের গাড়িতেও, মানে ট্যুরের গাড়িতেও রান্না করতে যায়। তো ওখানে রান্না করতে গিয়েছিল পুরীর গাড়িতে, ওখান থেকে তুলো নিয়ে এসছে। এই তুলোগুলো বাতি সাজানো আছে, দেখেছো এত বড় বড়গুলো, তাই কেটে দিচ্ছি। কেটে দিলে ছোট হয়ে যাবে আর অনেক দিনও হয়ে যাবে, তার জন্য কেটে দিচ্ছি। আর আমি তো বাতিগুলোতে সরষে তেল ভিজাই। তোমরা কি সরষে তেলে ভেজাও? অনেকে বলে নাকি সরষে তেলে ভেজানো বাতিগুলো নাকি কি বলে একাদশীর দিন জ্বালাতে নেই। সত্যিই কি এই কথাটা ঠিক কথা? একটু আমাকে অবশ্যই কাইন্ডলি জানাবে, আমার তো জানা নেই। আর বাতিগুলো আমি এখন কেটে নিচ্ছি। আমি দুটো কেটেছি, দুটো বান্ডিল। তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো নিয়ে আসে, অনেকগুলো করে নিয়ে আসে, মানে কেজি দামে করে নিয়ে আসে। 500-500 করে 1 কেজি করে যখনই যায় না 1 কেজি করে নিয়ে আসে। দেখেছো এরকম বাঁধা আছে অনেকগুলোই। আজ অনেক দিন হয়ে গেল, আরও গোছানো আছে। পরে আবার মানে বার করানো হবে। আর এদিকে তো আমার মেয়ে খুরখুর করতে লেগে গেছে। আমাকে একদমই সন্ধ্যা দিতে দিচ্ছে না, প্রচণ্ড জ্বালাচ্ছে আমাকে। ভিডিওর মাঝখানে একটা কথা বলি, তোমরা কিন্তু কেউ লাইক করো না ভিডিওগুলোতে। প্লিজ একটু লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্ট অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আমার। আর আমার ভিডিওগুলো তোমরা প্লিজ একটু লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওগুলো তোমরা কেউ লাস্ট পর্যন্তই দেখো না, একটু টেনে টেনে দেখো হয়তো, কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমাদেরকে। আর এখানে আমি মঞ্চে সন্ধ্যা দিতে চলে এসেছি। আমাদের মঞ্চটা কিন্তু এখনও মাটির আছে, জানি না কবে পাকার করতে পারবো। বাড়িতে বলেছি যে আগে বাড়িটা না করে আগে মঞ্চটা করো, কিন্তু কে কার কথা শোনে? সত্যি আমি ভগবানকে বলেছি আমি যদি ইউটিউব থেকে টাকা পাই না, আমি প্রথমে মঞ্চটা বানাবো। মঞ্চটাকে দেখলে না আমার সত্যি খুব খারাপ লাগে। আর আমার বাড়িতে কেউ অত ঠাকুরের প্রতি অতটা মায়া নেই জানো। আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগে যে আমরা পাকার বাড়িতে আছি আর মঞ্চটা দেখো মাটির মঞ্চ। আমার সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, খারাপ লাগলেও কিছু করার নেই। কারণ আমার কাছে অতটাও পয়সা নেই, আর আমার কথা তো কেউ শোনে না। কোনো কথারই মূল্য নেই আমার, জানো? তখনই আমার বড্ড গায়ে রাগ ওঠে, যখন আমার কথার কোনো মূল্য থাকে না। আমি ঝগড়াঝাটি করে না, আমি বলে দেবো আমার শাশুড়ি মাকে যে এই সংসারটা তো এখন আমার নয়, তার জন্য আমি কোনো কাজ করতে পারবো না। আর আমার কথার তো কোনো মূল্য নেই, তাই না? যবে কথার মূল্য থাকবে তখন আমি কাজ করব। তারপরে আমি সন্ধ্যা দেওয়ার পর চলে এসেছি এখন গীতা পাঠ করতে। আমি ঠাকুর ঘরে গীতা পাঠ করলাম না, কারণ ওই ওটা ঠাকুর ঘর না, ওটা ওটা আমার শাশুড়ি মায়ের রুম, ওখানেই ঠাকুর থাকে। এখন ঠাকুর মানে কি রাখার জন্য এখনও রুম করা হয়নি, তার জন্য এখন এমনি একটা রুমে থাকে। তারপরে আমি গীতাটা পাঠ করে নিচ্ছি এখন। রোজ আমার মানে সন্ধ্যার পর না গীতা পাঠ করতে খুব ভালো লাগে, কিন্তু এই যে সময় পাই না, সময়ের অভাবে না বেশিক্ষণ পড়তে পারি না। একটা একটা করে শ্লোক পড়ি প্রতিদিন, জানো। এদিকে আমি প্রণাম করে নিচ্ছি, আর তারপরে আমার মেয়েকে প্রণাম করে দিলাম। ও তো পড়তে পারে না, তাই ওকে একটু প্রণাম করে দিলাম। গীতার ছোঁয়া পেলে যদি মানুষের মতো মানুষ হয়, তার জন্যই একটু ছুঁয়ে দিলাম। তারপরে মেয়ের বায়না, তো ও কফি খাবে, তার জন্য আমি আর আমার
মেয়ের জন্য কফি নিয়ে আসে। এগুলো হচ্ছে নিমকি ভাজা। আমার তো নিমকি ভাজা খেতে যে কী দারুণ লাগে, আর এই নিমকিগুলো ঝাল ঝাল, তার জন্য আমার খুব ভালো লাগে। আর এদিকে আমার বরের জন্য খেজুর সিদ্ধ করে নিয়ে এসছে। আর দুধটা অনেক দিন হয়ে যাওয়ার পর না দুধটা কেটে গেছে, তার জন্য এইরকম ছানা ছানা লাগছে। আর এদিকে আমার বর বাজার থেকে একটা মুরগি নিয়ে এসছে। এই মুরগিগুলো হচ্ছে কক পাখি, আর এই কক পাখিগুলো আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, শক্ত শক্ত হয়, আমার দারুণ লাগে। আর বাজার থেকে এই যে নিয়ে এসছে বিস্কুট, দুটো লেবু, দুটো নয় ৩টে নিয়ে এসেছিলো। ঠাকুরের জন্য একটা রেখে দিয়েছি, আর আমার জন্য এখানে রেখে দিয়েছি। চকলেটও ৪টা নিয়ে এসেছিলো, ঠাকুরের জন্য ৪টা চকলেট রেখেছি। সব কিছু টুকু করে রেখে দিয়েছি। তারপরে আজকে তো শাশুড়ি মা ঘরে নেই, তার জন্য আজকে আমাকেই রান্না করতে হবে। মেয়েকে পড়াতে আমি এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছি। এগুলো ছাড়িয়ে রাখলে কী হয় বলো তো, পরের দিন না খুব সুবিধা হয়। পরের দিন লোক হবে, মানে বাড়িতে কাজ হবে, তার জন্য পরের দিন তো ছাড়াতে পারবো না, তাই আগের দিন কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কিছু কাজ করলে মেয়ে তো সেই কাজের দিকেই তাকিয়ে থাকে, লিখতেই চায় না একদম। আমার না এইজন্য মানে কাজ করতে মেয়েকে পড়াতে একদমই ভালো লাগে না। এদিকে আমি গ্যাসেই আজকে ভাতের হাঁড়ি আর ডাল বসিয়ে দিয়েছি। অন্য সময় উনানে রান্না করি, আজকে উনানে রান্না করিনি। কেন বলো তো? মেয়েকে পড়াচ্ছি না, তার জন্য। গ্যাসে বসিয়ে দিয়ে কিছু কাজ করা যায়, কিন্তু উনানে বসিয়ে দিয়ে কিছু কাজ করা যায় না। আর ওইদিকে যে তোমাদেরকে ডালটা দেখালাম না, এই ডালটা একদমই সেদ্ধ হয়নি, আজ কলের জলে রান্না করছি বলে। আমরা তো পুকুরের জলেই বেশিরভাগ রান্না করি। আর এই যে সুপারিগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার বাড়ির গাছের সুপারি। আর আমার বর তো কাটছে, আমার বর তো পান খায় তার জন্য এই সুপারিগুলো কেটে আবার রোদে দিয়ে শুকিয়ে নেবে। ডালটা তো একদমই ছিঁড়েনি, তোমাদেরকে তো দেখানোই হয়নি। একদম চিনিনি। খেতে আমার শ্বশুরমশাই কী কথা দুটো শুনিয়ে দিল জানো? যে এই সেদিনকার তোমার শাশুড়ি মা রান্না করেছিল, ডালগুলো ছিঁড়েছিল, সেদ্ধ হয়েছিল। আর আজকে ডালগুলো সেদ্ধ হয়নি, ছিঁড়েনি। বেশিক্ষণ করে রান্না করতে হতো। একটুক্ষণ করে রান্না করলে কি আর সেদ্ধ হয়? সময় কম দিয়ে রান্না করলে? এরকম দুটো কথা শুনিয়ে দিল। কিন্তু এদিকে ভাবলো না যে ডালেরও তো হয়তো সমস্যা থাকতে পারে। তার জন্য হয়তো সেদ্ধ হয়নি। দেখো এই যে ডালগুলো পুরো গোটা হয়ে আছে, মানে দুটো ফাঁক হয়েছে, আর বেশি আর কিছুই হয়নি। এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আবার ঘুমোতে এসেছি। দেখো আমাকে দেখো পুরো ঝিমিয়ে গেছি। কে সারাদিন পরিশ্রমের পর এইরকম অবস্থা হয়ে যায় বলো? আমি তো এরকমই হয়ে যাই, সারাদিন পুরো ঝিমিয়ে যাই। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।